এক্সপালস ওনার দেখবে চালিয়ে এক্সপালস 210 কীরকম করেছে। আর এই যে পিলিয়নের কথাটা জিজ্ঞেস করলো, মানে এটা থেকে আমি বুঝতে পারলাম যে পিলিয়ন খুব শিগগিরই আসছে। পিলিয়ন কমফর্ট আমি পালাবো, এই জিনিসগুলো যখনই শুনতে পাবো না আমি পালাবো এখান থেকে। ইঞ্জিনে একটা হুইসলিং সাউন্ড আছে, ওই ক্যাম শ্যাফট মানে ক্যাম ওপরে যে ডিওই ট্যাপেট বা টাইমিং চেন বা টাইমিং চেন না ট্যাপেট, পার্টিকুলার ট্যাপেট ভিড়ে থাকলে যে আওয়াজটা হয় এইটাতে হচ্ছে। যদি কেউ অফরোড ট্রেল বা ট্রেল হান্টিং বা অফরোড প্র্যাকটিসের জন্য নেয় তাহলে বলবো নট ওয়ার্থ ইট। হ্যাঁ, আমার আবার উল্টো মনে হয়েছে। আমার মনে হয়েছে হাইওয়ের থেকে ট্রেলে এই বাইকটা বেশি ভালো কাজ করবে। ওর কেন বেটার লাগতো আরও, তার কারণ হচ্ছে এক্সপালস 200 4Bতে 5টা গিয়ার ছিল। 5টা গিয়ারের টর্ক ডেলিভারি আর 6টা গিয়ারের টর্ক ডেলিভারি টোটালি ডিফারেন্ট হবে। গাড়ি দাঁড় করানো অবস্থায় পুরো 6 গিয়ারে ফেলেছি, ফেলে 0 থেকে আমি গাড়িকে তুলেছি, কোনো প্রবলেম হয়নি। আমি 20 থেকে করেছি। যদি লো এন্ড টর্ক ভালো না হতো তাহলে এই জিনিসটা পসিবলই হতো না, গাড়ি নকিং দিয়ে বন্ধ হয়ে যেত। সকল প্রিয় নরনারীগঞ্জদেরকে আমার তরফ থেকে জানাই নববর্ষের আন্তরিক শুভেচ্ছা, প্রীতি এবং অভিনন্দন। আজ আমাদের বাঙালিদের নববর্ষের প্রথম দিন, মানে পয়লা বৈশাখ। এই 1432 সাল যেন তোমাদের সকলের ভালো কাটুক, তার সাথে সাথে আমারও একটু ভালো কাটুক, এই কামনা আমি করি। এবং তোমাদের সকলের জন্য আমি প্রার্থনা করব যেন প্রত্যেকটা মানুষ, একদম নবীন প্রজন্ম যাকে বলে, সেই নবীন প্রজন্মের মানুষ সবার যেন স্বপ্ন পূরণ, ইচ্ছে পূরণ যেন হয়, তারা যেন সেই ধাপে যেন উঠতে পারে। তোমরা কি জানো যে এই যে বাঙালিদের যে 12টা মাসের যে নামকরণ, এই নামকরণটা কোথা থেকে এসছে, কিভাবে হয়েছে এই নামকরণটা, এটা কি তোমাদের কারোর জানা আছে? যদি জানা না থাকে তাহলে আমি ছোট্ট করে একটুখানি আমি তোমাদেরকে বলে দিই গল্পটা হচ্ছে বিষ্ণু পুরাণ, বেদ পুরাণ, তারপরে হচ্ছে শিব পুরাণ। এই পুরাণগুলোতে পাওয়া গেছে যে রাজা দক্ষ, হ্যাঁ, ব্রহ্মার পুত্র ছিল রাজা দক্ষ। তিনি ছিলেন হচ্ছে বিষ্ণুর উপাসক। তিনি আবার শিবকে সহ্য করতে পারতেন না। তার ছিল 27টা কন্যা। এই 27টা কন্যা 27টা নক্ষত্রকে পার্সনিফাই করতো, বা 27টা নক্ষত্রের ব্যক্তিত্ব এই কন্যাদের ব্যক্তিত্বের সাথে মিলে যেত। তো এই সমস্ত কন্যাদের সাথে বিবাহ হয় হচ্ছে চন্দ্রদেবের। কিন্তু চন্দ্রদেব এই 27 জনকে, মানে চন্দ্রদেবের উচিত ছিল যে 27 জনকে যেন সমানভাবে স্ত্রীর মর্যাদা, ভালোবাসা এবং সময় দুটোই যেন তিনি দেন একজন স্বামী হিসাবে। তাতে কি হবে, তাতে এই যে নক্ষত্র যেগুলো রয়েছে এবং তার সঙ্গে যেহেতু 27 জন স্ত্রী রয়েছে, তাদের প্রত্যেকের ক্ষমতা বজায় থাকবে। হ্যাঁ, কিন্তু চন্দ্রদেব রোহিণী দেবীর প্রেমে পড়েন এবং ওনাকেই সমস্ত নিজের সময়, নিজের সমস্তটা উনি রোহিণী দেবীকে দিতে শুরু করেন। এবারে বাকি যে 26 জন রয়েছে তারা যায় রাজা দক্ষের কাছে। রাজা দক্ষের কাছে গিয়ে বলে যে দেখো বাবা, এরকম এরকম ব্যাপার হয়েছে। এবারে পিতা হয়ে তিনি তার মেয়েদের এই কষ্টটা তিনি কিভাবে করবেন, তিনি আবার চন্দ্রদেবের কাছে যান, গিয়ে বলেন যে দেখো এরকম রিকোয়েস্ট করছি, তুমি এই কাজগুলো করো না, হ্যাঁ, তাহলে সংসারের যে সমতা, সেই সমতাটা কিন্তু বজায় থাকবে না। তো এই জিনিসটা, এই অধর্মটা তুমি করো না। চন্দ্রদেব তাতেও কোনো কিছু হয় না। তো আলটিমেটলি চন্দ্রদেবের এই মানে ব্যবহার দেখে রাজা দক্ষ উনি চন্দ্রদেবকে অভিশাপ দেন যে চন্দ্রদেব ধীরে ধীরে তার যে ঔজ্জ্বল্যতা, তার যে তেজ, তার যে জ্যোতি, এই সমস্ত জিনিস কিন্তু, তার যে শীতলতা, এই সমস্ত জিনিস ধীরে ধীরে হারিয়ে ফেলবে, মানে নিস্তেজ হয়ে পড়বে। এবং আস্তে আস্তে ধীরে ধীরে এই অভিশাপটা লাগার পর থেকে চন্দ্রদেব প্রচণ্ড দুশ্চিন্তার মধ্যে পড়ে এবং তারপরে সে সাধনা করে মহাদেবের কাছে গিয়ে বলে, জানায় তার এই বিষয়। তখন মহাদেব অভিশাপটাকে তো কাটাতে পারে না, কিন্তু তাকে এইটুকুনি বলে যে তুমি 15 দিন তোমার এই উজ্জ্বলতা নষ্ট হবে, তারপরে আবার ধীরে ধীরে 15 দিন তুমি উজ্জ্বলতা ফিরে পাবে। মানে একটা মাসের মধ্যে তার মানে দুখানা পক্ষ হয়ে গেল। এখান থেকে আসছে হচ্ছে পক্ষ, একটা হচ্ছে কৃষ্ণপক্ষ আর একটা হচ্ছে শুক্লপক্ষ। কৃষ্ণপক্ষ কোনটা? কৃষ্ণপক্ষ হচ্ছে পূর্ণিমা থেকে অমাবস্যার দিকে যে যাচ্ছে যে পক্ষটা, সেটাকে বলা হয় কৃষ্ণপক্ষ। আরেকটা পক্ষ কোনটা?
শুক্লপক্ষ, সেই শুক্লপক্ষ হচ্ছে অমাবস্যা থেকে যখন পূর্ণিমার দিকে যে 15টা দিনটা যাচ্ছে সেটা হচ্ছে মানে অন্ধকার থেকে ধীরে ধীরে যে আলোর দিকে যাচ্ছে সেটা হচ্ছে শুক্লপক্ষ, মানে পূর্ণিমা ঢুকে গেল মানে কৃষ্ণপক্ষ ঢুকে গেল। তো এই হচ্ছে বিষয়। তো এবারে এই প্রত্যেক কটা পক্ষের মধ্যে ওই মানে ওই 15 দিনে মানে প্রত্যেক পূর্ণিমাতে যে নক্ষত্রটা থাকবে সেই নক্ষত্র অনুযায়ী নাম হয়েছে হচ্ছে এক একটা মাসের। যেমন আজকের দিন অনুযায়ী, আর এটা হচ্ছে আমার যতদূর মনে পড়ছে 505 খ্রিস্টাব্দে বরাহ সূর্য সংহিতায় লিখে গেছেন বিশাখা নক্ষত্র থেকে নাম হয় হচ্ছে বৈশাখ, তারপর হচ্ছে জ্যেষ্ঠা থেকে জ্যৈষ্ঠ। এই টোটালটা হচ্ছে নামের সিরিজ। এটা একবারে সমস্ত কিছু মনে রাখা সম্ভব না, মানে আমি হয়তো বলতে পারলাম না, বাট এইখানে আমি নামের সিরিজটা দিয়ে দিলাম। তো এইরকমভাবে নামকরণ হচ্ছে আমাদের বেঙ্গলি ক্যালেন্ডার যেটা রয়েছে সেই প্রত্যেক কটা মাসের। এবারে এর সাথে সাথে আরও একটা জিনিস, এই যে মাস রয়েছে এই মাসের মধ্যে 2টো মাস থাকে, 2টো মাস হচ্ছে 32 দিনে হয়। 2টো মাস, ইংরেজির একটা মাসও কিন্তু 32 দিনে হয় না, কিন্তু বাংলার 2টো মাস কিন্তু 32 দিনে হয়। তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে বলো কোন কোন মাস হয়, এটা আমি বলবো না। আমাকে দেখলে পুরো পাগল হয়ে যাবে। শুভ নববর্ষ বলেছো? না, কাউকে বলিনি। কেন বলবে না কেন? আরে কি কাকে বলবো? সবাইকে নববর্ষের শুভেচ্ছা। হ্যাঁ, সবাইকে ভালো থাকতে হবে। হ্যাঁ, কারণ শারীরিকভাবে, মানসিকভাবে এবং অর্থনৈতিকটা সবারই খারাপ চলছে আর। ঠিক ঠিক, সারা বিশ্বের অবস্থা খুব খারাপ। সবার মঙ্গল কামনা, ঘুম থেকে উঠে গুড মর্নিং টু গুড নাইট, সবার মঙ্গল হোক। মঙ্গল হবে। এই 1432 এখন বেড়া পার লাগিয়ে দেবে, যারা ঠিকঠাক একদম সৎ পথে যারা রয়েছে তাদের বেড়া পার হবে একদম, এটাই। আর আজকে আমার দোকানে এসছিল, কিছুক্ষণ আগে এসছিল, আর এখন বসে বসে দেখাচ্ছে, এই মুখ সরা, এটা আমি, তুই সরা। এই সৌরভ এসে আমাদের বেসিক্যালি আমাদের প্রত্যেকবার পয়লা বৈশাখে আমরা সেলিব্রেট করতাম, আমাদের পয়লা বৈশাখ করা হতো 7 দিন ধরে পয়লা বৈশাখ হতো। তো সেই সমস্ত পুরনো স্মৃতিগুলো রোমন্থন হচ্ছে। আর ছবিগুলো দেখাবো, আমি এটা দেখাবো। হ্যাঁ, এইটা হলো রাজদীপ পাইন 2013 সালের আমি ওটা আমাকে অ্যালবাম কাকিমা ধরিয়ে দিয়েছে দেখার জন্য। আমি গল্পটা শুনছিলাম যে 2013-তে কীভাবে হতো, আর কি মানে অনেকগুলো কারণ প্যারামিটারস হয় না কেন মানুষ ওই একটা জায়গা থেকে পিছিয়ে চলে আসে, ওগুলো শুনছিলাম আমি। সেই প্রসঙ্গে কাকিমা এটা আমাকে বার করে দিল। দেখছি আমি কি যে হতো আমাদের দুপুরে খাওয়া দাওয়া। হ্যাঁ, খাওয়া দাওয়া হতো। ফুল দিয়ে সমস্ত এই ওমা শুভ নববর্ষ বলেছো? হ্যাঁ, শুভ নববর্ষ। হ্যাঁ, সবাইকে শুভ নববর্ষ। চলো এবার আমি দুপুরে ভাতটা খেয়ে নিই, কারণ বড্ড জোরে খিদে পেয়েছে। হ্যাঁ, আজকে রয়েছে হচ্ছে শাক আমার ফেভারিট। যে কোনো শাক দিয়ে দাও আমাকে, আমি মানে তৃপ্তি করে খেয়ে নেবো শাক। এটা লক্ষ্মী নোটে না, এটা হচ্ছে লক্ষ্মী নোটে। আর এখানে রয়েছে ডাল, আলু ভাজা, আর এখানে হচ্ছে আলু পটলের সবজি বানিয়েছে ওই পোস্ত দিয়ে এরকম দিয়ে। সৌরভকে বাইক আমি দিয়ে দিয়েছি, কারণ অনেক দিন পরে আমার সুযোগ এসছে নিজের বাইকের পেছনে বসার। সৌরভ স্টার্ট দিয়ে বাইক ঘোরাক। সিঙ্গেল সেলফে স্টার্ট। হ্যাঁ, সিঙ্গেল সেলফেই তো হবে, আমি তো ওই রকমভাবেই রাখি। তো 250 তো আগেও চালিয়েছিস না তুই? হ্যাঁ, সবই চালিয়ে নিয়েছিস। এরপরে নতুন কোনো কিছু কি আসবে, মানে চিন্তা ভাবনা কি চলছে? মোটামুটি 3-4 মাসের মধ্যে। আমার জন্মদিন হলো আগস্টে। হ্যাঁ, আগস্টের আগে একটা মানে চেষ্টা করবি একটা কি, সেটা তো হবেই, ওটা তো জানাই যাবে, ওটা নিয়ে কথা চলছে। কিন্তু এখন আমরা কোথায় যাচ্ছি সেটা আমি বাইকের পেছনে বসে বলবো। চলো, ডমিনারের পেছনে আমি বহুবার বসেছি, আমি আমার নিজের বাইকে। আজকে এই প্রথমবার আমি ফিল করছি যে সিটটা কতটা কমফোর্টেবল বা নয়, এই জিনিসটা আমি প্রথমবার আজকে আমি ফিল করছি। মানে মোটামুটি, মানে খুব একটা বেশি প্রবলেমেটিক কিন্তু নয় পেছনের সিটটা। পিলিয়ান হিসাবে যে বসবে সে কিন্তু মোটামুটি মডারেট কমফর্ট কিন্তু পাবেই। আর এখন আমরা যাচ্ছি হচ্ছে SMSG। হ্যাঁ, ইয়েস, আমি ওটা গুলিয়ে ফেলেছিলাম। SMSG হিরো প্রিমিয়ারে বাবু, মানে এক্সপালস ওনার দেখবে চালিয়ে এক্সপালস 210 কীরকম করেছে। আর এই যে পিলিয়নের কথাটা জিজ্ঞেস করলো, মানে এটা থেকে আমি বুঝতে পারলাম যে পিলিয়ন খুব শিগগিরই আসছে। পিলিয়ন কমফর্ট আমি পালাবো, এই জিনিসগুলো যখনই শুনতে পাবো না আমি পালাবো এখান থেকে। চলে এসেছি হচ্ছে হিরো প্রিমিয়া, এখানে দাঁড়িয়ে রয়েছে হচ্ছে এক্সপালস। এবার বাবু চালাবে। এবার বসে বল
আগের যা ফিল ছিল সেই ফিল আর এখনকার ফিলের মধ্যে কীরকম পার্থক্য? সিট হাইট কম লাগছে আরো। কম লাগছে? হ্যাঁ, আমার ফ্ল্যাট ফুট হয়ে গেছে। আগেরটাতে ফ্ল্যাট ফিট হতো না তো? আগেরটা একটা সাইড টাচ হতো, একটা সাইড একটু উঠে থাকতো। আচ্ছা, এটা ভালো লাগে। ওটা ভালো লাগলো। আচ্ছা, কিন্তু আমি এটাতে ট্যাঙ্ক গ্রিপ করতে পারিনি, আমার হাঁটুটা এখানে ঠেকছে। মানে এই জায়গাটা এতটা ন্যারো, এই পোর্শনটা। তুমি এগিয়েছিলে? আমি কিছুটা এগিয়েছিলাম। এইটা হলো তোমার, এই হলো তোমার। হ্যাঁ, এবার যখন ওই পিছাচ্ছি তখন আমার হাঁটুটা এখানটা লক হচ্ছে, কিন্তু এই জায়গায় সাপোর্টটা পাচ্ছি না, থাই সাপোর্ট যেটাকে বলে। ট্যাঙ্ক গ্রিপ লাগাতে হবে তো। মানে থাই সাপোর্টটা আমি পাইনি তখন। এই কেমন লুকিং গ্লাস করেছে। যা করেছে করেছে। এখন মানুষ একটা রাইডিং গ্লাভস আর জ্যাকেট পরবে, এমনি এখানে হাত ব্লক হবে। হ্যাঁ, এটা কমসে কম এই হাইটে অ্যাডভেঞ্চার বাইকের লুকিং গ্লাস হবে এই হাইটে, যাতে আমার রাস্তা থেকে চোখ না সরাতে হয়। আমি একটুখানি পিলিয়নে বসছি, বসে দেখি সিট কমফর্টটা কেমন লাগছে আমার। বলছিলাম না পায়ে লাগবে। হ্যাঁ, পায়ের গ্যাপ ক্রিয়েট হয়েছে। আগেরটাই হলো পা এইরকম জায়গায় থাকতো। আচ্ছা, পিলিয়ন বসে মানে তুই যদি পা যদি সামনে নিয়ে আসো, হ্যাঁ, পা যখন স্টপ অ্যান্ড গো ট্রাফিকে যাবো, হ্যাঁ, এই তোমার পায়ের সঙ্গে আমার পা যখন এই পাটা ঠেকতো, এখন ঠেকবে না। আর একটু সিটটা চওড়া হলে ভালো হতো। মানে আমি এইমাত্র ডমিনারে বসে এলাম তো, হ্যাঁ, ডমিনারের তুলনায় একটু কম লাগছে, একটু কম লাগছে, কিন্তু অ্যাটলিস্ট আগের থেকে কুশনিং বেটার করেছে। হ্যাঁ, কুশনিং বেটার আছে। এটা টুরিং এর জন্য কিন্তু বাজে। হ্যাঁ, টুরিং এ একটু হার্ড সিট দরকার। যত হার্ড সিট হবে টুরিং এ লং ডিস্টেন্স কভার করতে তত ইজি হবে, ব্যাক পেনটা কম হবে। বাট এইটাতে সিটি কমফর্টে খুব ভালো। আর যখন 100, 150, 200 কিলোমিটার পার হয়ে যাবে তখন ব্যাক পেন চালু হবে। ব্যাক পেন মানে পদে ব্যথা। চলে তো। A few moments later. তাড়াতাড়ি প্রশ্ন করবো, তাড়াতাড়ি উত্তর দিবি। র্যাপিড ফায়ার একদম র্যাপিড ফায়ার। ধরো। বলো। হ্যাঁ, প্রথমত চালিয়ে ফার্স্ট ইমপ্রেশন অ্যাজ এ এক্সপালস এক্স ওনার হিসাবে কি মনে হলো? আপগ্রেডস অনেকগুলো আছে, বাট ডাউনগ্রেডসও আছে। আপগ্রেড হলো ইঞ্জিন হলো ইঞ্জিন স্মুথনেস লেভেলে কাজ করেছে। হ্যাঁ, টক ডেলিভারি আগেরটার মতো নয়। আগেরটা খুব মানে লো এন্ড আর মিড রেঞ্জ খুব ভালো ছিল, বাট এটার মিড রেঞ্জ থেকে পাওয়ার পিক আপ ধরে। ট্যাঙ্ক এটা গ্রিপ করতে, আর এটা টুরিংয়ের জন্য যখন করবো পায়ের ভেতরে থাকবে, মানে আমাকে ওই সমস্ত হাওয়া ধুলো বালি আমার প্যান্টে ঢুকবে না, রাইডিং প্যান্ট হোক যেই প্যান্টই হোক। ব্রেকিং নো ডাউট ভালো করেছে। আগেরটা তো পিছনের ব্রেক ওয়াশ ছিল, মানে কাজই করতো না। আচ্ছা, এটা হয়তো এবিএস এর জন্য এবিএস এঙ্গেজ হচ্ছে বলে, বাট এটা ব্রেকিং আগেরটা থেকে ইমপ্রুভ হয়েছে। এই জিনিসটা লেন্থে বেড়েছে। আচ্ছা, এটা নো ডাউট আমি বুঝতে পারছি, কারণ আগেরটা এত কুশানি ছিল না, এত নরম ছিল না। এটা সিটির জন্য বেটার, বাট হাইওয়ের জন্য এটা বেটার নয়। আর পিলিয়ন সিট কমফর্ট কেমন হতে পারে? পিলিয়নে আমি বসিনি, বাট পিলিয়ন অ্যাজ পার রাজদীপ দা, হ্যাঁ, পিলিয়ন ভালো নয়। আমারও ফিল হচ্ছে, কারণ পিলিয়ন সিটটা ছোট, ন্যারো হয়ে যায় জায়গাটা, কারণ রাইডার যখন বসবে এতটা জায়গায় বসে গেল, তারপরে এইটুকুনি জায়গা লাগবে, এইটুকুনি জায়গা রয়েছে পিলিয়নের। ওরা এই যে পার্টিশনটা দিয়েছে এটা হয়তো পিলিয়নের জন্যই দিয়েছে, বাট এটা আমার পছন্দ হয়। আচ্ছা, ইঞ্জিনের সাউন্ডটা কেমন লেগেছে? ইঞ্জিনের সাউন্ড নো ডাউট ভালো, বাট ইঞ্জিনে একটা হুইসলিং সাউন্ড আছে। ওই ক্যাম শ্যাফট মানে ক্যাম ওপরে যে ডিওই ট্যাপেড বা টাইমিং চেন বা ট্যাপেড পার্টিকুলার ট্যাপেড ঢিলে থাকলে যে আওয়াজটা হয় এইটাতে হচ্ছে। বাট ওখানে যেটা গাড়িটা ছিল ওটা স্টার্ট করা হয়েছিল, ওটা কিন্তু এই আওয়াজটা পেলাম না। রেভ করা হয়েছে ইভেন ওটাও। আর 5 নম্বর গিয়ারে গিয়ে আনবিলিভেবলি এই আওয়াজটা মানে ট্যাপেডের আওয়াজটা গায়েব হয়ে যাচ্ছে। এক্স্যাক্টলি, আমি ওটা আমার ব্লগেও বলেছি। ডিসপ্লেটা সানলাইটে ক্রিস হবে কিনা জানি না, কারণ সানলাইট আমি টেস্ট করিনি। হ্যাঁ, সানলাইটে ক্রিস ভালো। অ্যাজ এ মোটো ব্লগার, অ্যাজ এ ট্রাভেলার, অ্যাজ এ ট্যুরার বা অ্যাজ এ বাইকার, ডিসপ্লে ইজ ফার মোর এনাফ। আচ্ছা, আর লাস্ট কোয়েশ্চেন, যদি কেউ 150 সিসির বাইক চালায় বা কেউ পুরনো এক্সপালস চালাচ্ছে, তাদের কি এটাতে আপগ্রেড করা উচিত? 150 বা 200 কেউ চালাচ্ছে, তাদের কি এটা আপগ্রেড করা উচিত? আন্ডার 2 ক্রাইটেরিয়া। এক হলো যদি কেউ এটা নিয়ে ট্যুর করতে চায় তাহলে আপগ্রেড করা উচিত ট্যুরিং এর জন্য। কেননা ওটা আগের যে এক্সপালসটা ওটা 5th গিয়ার, মানে 5টাই গিয়ার, এটা 6টা গিয়ার। তো 80-90 এর পরে ওটা ভাইব্রেট করতো হ্যান্ডেল বার আর ফুট ব্রেকসে, বাট এটা ভাইব্রেট করলো না। ইভেন আমি এখন টেস্ট করেছি, এটা ভাইব্রেশন নেই, বাট এটা 6 গিয়ারটা স্মুথ হবে হাইওয়ের জন্য, রাইডের জন্য, হাইওয়ে মানে মাইলস মাঞ্চ করার জন্য হাইওয়ের জন্য দরকার 6 গিয়ার, এটাই দিয়েছে। আর যদি কেউ অফরোড ট্রেল বা ট্রেল হান্টিং বা অফরোড প্র্যাকটিসের জন্য নেয় তাহলে বলবো নট ওয়ার্থ ইট। আমার আবার উল্টো মনে হয়েছে, আমার মনে হয়েছে হাইওয়ের থেকে ট্রেলে
এই বাইকটা বেশি ভালো কাজ করবে, যেহেতু পাওয়ারটা একটু হলেও ইনক্রিজ করেছে আর গিয়ারটা দিয়েছে, আর টর্ক ডেলিভারিটা মোটামুটি 3-4 হাজার RPM এ বেটার হয়। এখানে একটা কারেকশন এবার আমি একটা কথা বলে দিই। হ্যাঁ, কারেকশন আছে এখানে। বলুক সৌরভ বলুক। আমিও আরেকটা কথা বলে দিই। সৌরভ যেটা বললো এক্সপালস 200 4বিতে টক ডেলিভারি ভালো ছিল, নো ডাউট এটাতেও ভালো, আরও বেটার করেছে। এবার ওর কেন বেটার লাগতো আরও, তার কারণ হচ্ছে এক্সপালস 200 4বিতে 5টা গিয়ার ছিল, 5টা গিয়ারের টর্ক ডেলিভারি আর 6টা গিয়ারের টর্ক ডেলিভারি টোটালি ডিফারেন্ট হবে। আর সেকেন্ড হচ্ছে আমি এটাকে টেস্ট করে দেখেছি, মানে গাড়ি একদম 6 গিয়ারে, মানে গাড়ি দাঁড় করানো অবস্থায় পুরো 6 গিয়ারে ফেলেছি, ফেলে 0 থেকে আমি গাড়িকে তুলেছি, কোনো প্রবলেম হয়নি। আমি 20 থেকে করেছি। যদি লো এন্ড টর্ক ভালো না হতো তাহলে এই জিনিসটা পসিবলই হতো না, গাড়ি নকিং দিয়ে বন্ধ হয়ে যেত। এবার একটা ব্যাপার আছে, এটা কি বলতো, ফার্স্ট অফ অল তো এটা এক্সএমআর-এর ইঞ্জিন দেওয়া আছে, তো বেসিক্যালি এটা হাই রেভ ইঞ্জিন রাদার দ্যান তোমার ইউজেবিলিটির উপর। মেন তুমি যদি পাওয়ার পাও মোটামুটি 6000 RPM এর পর থেকে এতে বেশি পাওয়ার পাবে, কিন্তু টর্কটা তুমি মোটামুটি 3000 এর মধ্যে 3000 RPM এর জন্য ট্রেল পারফেক্ট হবে। যদি সাম আপ করি শর্টে বলি, ট্রেল হান্টিং বা টুকটাকের জন্য এইসবের জন্য আগেরটা থেকে এটা আপগ্রেড করার কোনো প্রয়োজন আমার মনে হলো না। এক্সপালস প্রিভিয়াস ওনার, বাট টুরিং বা হাইওয়ে বা ডেইলি অফিস, হ্যাঁ হিটিং আছে, মানে আমার লিটারালি এই জায়গাটা থ্রো করছে, এই পায়ের। আরেকটা জিনিস ব্যাপার আছে, এক্সএমআর-এর ইঞ্জিনে হিট ছিল, আগে থেকে হিট ছিল, এক্সএমআর-এর ইঞ্জিনে হিটিং ইস্যু ছিল। তার থেকেও বড় কথা হচ্ছে এই গাড়িটার এখনো ফার্স্ট সার্ভিস হয়নি। তো এটা বলা মুশকিল যে হিটিং ইস্যু আছে কি নেই, তার কারণ হচ্ছে আমি যদি হন্ডা CB300F আমি অন করি, আমি সেকেন্ড সার্ভিস পর্যন্ত, মানে সেকেন্ড সার্ভিস হওয়ার পর আমার গাড়ি হিটিং ইস্যু কমেছে। আচ্ছা, ওটা তো অয়েল কুল ইঞ্জিন, তুমি জানো। ইঞ্জিন অয়েলের উপর ফার্স্ট সার্ভিস সেকেন্ড সার্ভিস পর্যন্ত গাড়ি যথেষ্ট হিট করেছে, সেকেন্ড সার্ভিস হওয়ার পর গাড়ি অনেক বেশি কম হিট করেছে। তো এটা এখনো ফার্স্ট সার্ভিসও হয়নি। হ্যাঁ, তুমি যেটা ফিল করেছো ওটা কিছুদিন বাদ আই থিংক ওটা প্রবলেমটা সলিউশন হয়ে যাবে। আমি যদি পয়সা দিয়ে দেখি, এনি ডে আমি হিমালয়ানের উপরে এটা চুজ করব পয়সা দিয়ে। মানে শর্ট অ্যান্ড সিম্পল রাখতে বলেছিলাম, 7 মিনিট করে দিলি, বক্তব্য শেষ হয় না। এটা না, এটা টেড টক হয়ে গেছে। কিন্তু তোমার প্রাইস পয়েন্ট অনুযায়ী ভ্যালু ফর মানি, মানে এই প্রাইস পয়েন্টে এত ক্যাপাবিলিটি, মানে একটা অ্যাডভেঞ্চার এত ক্যাপেবল বাইক আছে না। হ্যাঁ, মানে অফ রোডার হিসাবে লো বাজেটের মধ্যে ফার্স্ট ইন সেগমেন্ট ডুয়েল চ্যানেল অফ করা যায়, এটাই। হ্যাঁ, ডুয়েল চ্যানেল অফ করা যায়, এক্স্যাক্ট। দুটো এবিএসি অফ। আর এই সেগমেন্টে 200 থেকে 250, 300, ইভেন 400 হিমালয়ানের, মানে হিমালয়ান 450তেও হ্যাঁ দুটোই রিয়ার আর ফ্রন্ট দুটোর এবিএস অফ হয় না। হ্যাঁ, সেটা ফার্স্ট ইন সেগমেন্ট, সেটা ফার্স্ট ইন সেগমেন্ট। আজকের ডেটে একটা বাইক চয়েস করা বা বাইক কেনার মানে হচ্ছে যে কত কিছু জিনিস ঘেটে দেখতে হয়, মানে সেটা আমরা যারা এইভাবে বাইক চালাই বা বাইক নিয়ে আলোচনা করি বা জিনিসপত্রগুলো ভাবি, তারা খুব ভালো মতো করে মানে রিয়েলাইজ করি। আগেকার দিনের ব্যাপারটা না একটু আলাদা ছিল, মানে পাতি কার্বোরেটর ইঞ্জিন, তেল ঢালো, বাইক চালাও, এত ইলেকট্রনিক্সের তামঝাম নেই। হ্যাঁ, কিছু টেকনিক্যাল অ্যাডভান্টেজ হয়তো পাওয়া যেত না, বাট বাইকের লাইফ কিন্তু অনেকটাই চলতো। আর এখনকার টেক ওরিয়েন্টেড হয়ে যাচ্ছে যত ভেহিকেল আসছে, আপকামিং ভেহিকেল বা ফিউচারিস্টিক যা ভেহিকেল বলো না কেন, সব টেক ওরিয়েন্টেড হয়ে যাবে। এবং সেটা কতটা লাইফ লং চলবে, মানে 15 ইয়ার্সের ওই যে লাইফ লং যেটা বলে, সেটা কতটা চলবে সেটা তো সময় কথা বলবে। এনিওয়েজ, আশা করি এই কনভারসেশনটা তোমাদের ভালো লেগেছে। সৌরভের বক্তব্য রেখেছে আর আমি আমার জায়গাটা তুলে ধরার চেষ্টা করেছি, ব্যাস দ্যাটস ইট। কেমন লাগলো আজকের এই ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। উইথ দ্যাটস ইট, আজকের ব্লগটা আমি তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার পরবর্তী ব্লগে। টিল দেন বাই বাই, টেক কেয়ার, স্টে টিউন অ্যান্ড কিপ সাপোর্টিং বি বং। পাশে থেকো, সাথে থেকো, ব্লগে থেকো।